আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন প্রায় 20 মাস পর প্রকাশ্যে দেখা গেল বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে। তবে সেটি স্বাভাবিকভাবে হয়নি, হয়েছে নাটকীয় ও বিস্ময়করভাবে পুলিশি গ্রেপ্তারের মধ্য দিয়ে। মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। ইউনূসের আমলে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী বিভিন্ন সময় আলোচনায় ছিলেন। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হেফাজতে থাকার কথা জানানো, সংবিধান বহির্ভূতভাবে স্পিকার পদত্যাগ করেছেন দাবি করা, স্পিকার ও তার স্বামীর পাসপোর্ট করতে না দেয়া নিয়ে আলোচনা হয়েছিল। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ অনুষ্ঠানের আগে বলা হয়েছিল স্পিকার নিরুদ্দেশ। এরপর হঠাৎ করে মঙ্গলবার ভোরে তার গ্রেপ্তারের খবর সামনে আসার পর প্রশ্ন ওঠে, এই 20 মাস তিনি কোথায় ছিলেন? সেনাবাহিনীর তরফে তাদের হেফাজতে ছিলেন এমন তথ্য জানার পরও নতুন করে বিএনপি সরকার গ্রেপ্তারের খবর দিল কেন? আবার যে প্রক্রিয়া তাকে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে উঠেছে প্রশ্ন, কারণ এর মধ্য দিয়ে দেশে আবারও আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটল। বিশেষ করে আদালতের পরোয়ানা বা অন্তত সুনির্দিষ্ট মামলা ছাড়া রাষ্ট্রীয় প্রটোকলের 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে এর আগে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ডিবি পুলিশ তাকে গ্রেপ্তারই শুধু করেনি, 2 দিনের রিমান্ডও চেয়েছিল। তবে আদালত তার রিমান্ড বা জামিন কোনোটাই দেয়নি, পাঠিয়ে দিয়েছে কারাগারে। এমন নাটকীয় গ্রেপ্তারের পর দিনভর ঘুরপাক খাচ্ছে কিছু প্রশ্ন। শিরিন শারমিন চৌধুরীকে বিএনপি সরকার হঠাৎ কেন গ্রেপ্তার করলো? এটার সাথে কি আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সম্পর্ক আছে, নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। আওয়ামী লীগ সরকার পতনের দিন মানে 2024 সালের 5ই আগস্ট সকাল থেকে রাত 2:30টা পর্যন্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছিলেন জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে। তার সাথে ছিলেন আওয়ামী লীগের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন। পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে নিয়ে যায়। গত বছরের 23 এপ্রিল আদালতকে এমন তথ্য জানিয়েছিলেন জনাব পলক। তবে পলকের এমন তথ্যের আগে ইউনূস সরকারের আমলে একাধিকবার খবর হয়েছিলেন সাবেক স্পিকার। প্রথম খবর হয় 2024 সালের 2রা সেপ্টেম্বর। সেদিনের খবর ছিল পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ওই দিন তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র দিয়েছেন, এমন খবর প্রকাশিত হয় গণমাধ্যমগুলোতে। বিস্ময়কর তথ্য ছিল, পদত্যাগপত্রটি সংসদ সচিবালয়ের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে সেটা সরাসরি নাকি ইমেইলে পাঠানো হয়েছে তা তখনকার সরকার খোলাসা করেনি। তখন এভাবে পদত্যাগ করার যে খবর সরকার থেকে সার্কুলেট করা হয়েছে তা নিয়ে বিতর্ক ওঠে। কারণ রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে পরবর্তী সংসদ না বসা পর্যন্ত স্পিকারের আর পদত্যাগের কোনো সুযোগ সংবিধানে রাখা হয়নি। কিন্তু সংবিধান অনুযায়ী শপথ নিয়েও ইউনূস সরকার স্পিকারের পদত্যাগের বিষয়ে সংবিধানকে টিস্যু পেপার বানিয়ে ফেলেছিল। প্রায় 2 মাস পর বোঝা গিয়েছিল কেন অন্তর্বর্তী সরকার শিরিন শারমিনের পদত্যাগের খবরটি দিয়েছিল। 2024 সালের 31 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান অধ্যাদেশ 2024-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। ওই অধ্যাদেশ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের অবর্তমানে তার প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পান সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সপ্তাহখানেকের মধ্যেই আবার শিরিন শারমিন চৌধুরী সংবাদপত্রের শিরোনাম হন। এবারের শিরোনাম হলো, পাসপোর্ট পেতে আঙুলের ছাপ দিয়েছেন সাবেক স্পিকার। পুলিশ বলছে পলাতক। 2024 সালের 22 আগস্ট অন্তর্বর্তী সরকার সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, দ্বাদশ জাতীয় সংসদের সদস্য এবং অন্যান্য কর্মকর্তাদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট বাতিল করেছিল। সাবেক স্পিকার তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেনকে সঙ্গে নিয়ে ওই বছরের 3রা অক্টোবর ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেন। 10 অক্টোবর তাদের আঙুলের ছাপ ও আইরিশ ছবি জমা দেওয়ার কথা ছিল। গণমাধ্যমের খবরে তখন বলা হয় বাড়িতে বসেই তারা আঙুলের ছাপ ও আইরিশ দিয়েছেন। দর্শক খেয়াল করে দেখুন, 2024 সালের 6 নভেম্বর বাংলাদেশের অনেকগুলো গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছিল, যেখানে বলা হয়েছিল তিনি ঘরে বসেই আঙুলের ছাপ দিয়েছিলেন। যার অর্থ হলো অন্তর্বর্তী সরকার আমলে হয় সরকার তাকে গ্রেপ্তার করেনি অথবা করতে পারেনি। জনশ্রুতি আছে সরকার করতে পারেনি কারণ তিনি ছিলেন সেনা হেফাজতে। 2025 সালের 22 মে আইএসপিআর পক্ষ থেকে 626 জনের একটি তালিকা প্রকাশ করা হয়, যাদেরকে 5 আগস্টের পর সেনা সদরে আশ্রয় দেওয়া হয়েছিল। এই তালিকার 4 নম্বর নামটি ছিল শিরিন শারমিন চৌধুরীর।
এরপর বেশ লম্বা একটা সময় স্পিকার কোথায় ছিলেন তা নিয়ে আলোচনা শোনা যায়নি, তবে মাঝে মধ্যে দু একটি গণমাধ্যমে তিনি নিখোঁজ এমন খবর প্রকাশিত হতে দেখা গিয়েছিল। যেমন 2025 সালের 25 অক্টোবর একটি গণমাধ্যমের খবর ছিল সাবেক স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এখন কোথায়, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের কাছেও তার বিষয়ে হালনাগাদ কোনো তথ্য নেই। তবে ইতিমধ্যে তিনি স্বামী সহ দেশ ছেড়ে সীমান্তের ওপারে মানে ভারতে আশ্রয় নিয়েছেন এমন গুঞ্জন রয়েছে। ওই খবরে বলা হয় তার বিরুদ্ধে হওয়া হত্যা মামলার 1 বছরের তদন্ত শেষ না হওয়ায় আইনি ব্যবস্থা নিতে দ্বিধায় রয়েছে অন্তর্বর্তী সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে এ নিয়ে টানাপোড়েন চলছিল বলে খবর জানানো হয়। সবশেষ নির্বাচন হওয়ার পর যখন শপথ পড়ানোর জন্য স্পিকারকে দরকার, তখন বলা হয় তিনি কোথায় আছেন কেউ জানে না। যদিও 1.5 বছর আগে ঘরে বসে তিনি পাসপোর্টের জন্য আঙ্গুলের ছাপ দিয়েছিলেন। সরকারি ভাষায় এই না জানার মধ্যে মঙ্গলবার ভোরে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মিন্ট রোডের কার্যালয়ে নিয়ে যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। জুলাই আন্দোলনে লালবাগ থানায় আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের কাছে 2 দিনের রিমান্ড চায়। শুনানি শেষে আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 60 বছর বয়সী সাবেক স্পিকারকে যেভাবে আদালতে হাজির করা হয়েছে তা ছিল দিনভর আলোচনার অংশ। আদালত থেকে সিঁড়ি দিয়ে নামানোর সময় হুড়োহুড়িতে পড়ে যান শিরীন শারমিন চৌধুরী। এ সময় ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি, তার সাথে কয়েকজন নারী পুলিশ সদস্য পড়ে যান। এসব প্রচন্ড ভিড়ে নাজেহাল হন শিরীন শারমিন চৌধুরী। তার চেয়ে বড় প্রশ্ন ওঠে, কেন প্রথমবার মতো রাষ্ট্রীয় প্রোটোকলের 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য বিএনপি সরকার আরবিট্রারি ডিটেনশন বা স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটালো। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রোটোকলে 1 নম্বর আছেন রাষ্ট্রপতি, 2য় স্থানে আছেন প্রধানমন্ত্রী এবং 3 নম্বরে আছেন জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। সে অনুযায়ী সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছিলেন 3 নম্বর গুরুত্বপূর্ণ ব্যক্তি। আদালতের পরোয়ানা বা অন্তত সুনির্দিষ্ট মামলা ছাড়া এ ধরনের ব্যক্তিকে এর আগে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির একটি বাসা থেকে আটকের আগে পরোয়ানা তো দূরের কথা, কোনো মামলার কাগজও দেখায়নি ডিবি পুলিশ। গণমাধ্যমের খবর অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয় ভোর 4:30টায়। সময়টা ভোর বলা হলেও বাস্তবে তা গভীর রাত, যখন যে কোনো মানুষ গভীর ঘুমে থাকেন। শিরীন শারমিনকে একজন দাগি আসামি যে তাকে এত রাতে গ্রেপ্তার করতে হবে। ডিবি পুলিশ দাবি করেছে বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন চৌধুরী। সর্বশেষ তিনি ধানমন্ডিতে এক আত্মীয়ের বাসায় ছিলেন, সেখান থেকে তাকে আটক করা হয়। অথচ শিরীন শারমিন চৌধুরী 2024 সালের 5ই আগস্ট কোথায় ছিলেন এবং এরপর কোথায় ছিলেন সে তথ্য এরই মধ্যে বলেছি। শিরীন শারমিনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যা মামলা সহ 6টি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 3টি মামলা চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে, বাকি 3টি মামলা এখনো তদন্ত চলছে। তদন্ত হওয়ায় মামলার প্রয়োজনে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে, কিন্তু ডিবি সেটা না করে নতুন এক মামলায় গ্রেপ্তার দেখালো কেন তাকে? এটা কি স্বেচ্ছাচারের নমুনা নয়? প্রশ্ন উঠেছে যে শিরীন শারমিন 20 মাস ধরে কোনোভাবেই দৃশ্যমান হননি, কোনো বিতর্কে জড়াননি, তাকে কেন গ্রেপ্তার করা হলো? আবার গ্রেপ্তারের পর রিমান্ড চাইলেও কেন রিমান্ড দেওয়া হয়নি? অনেকে মনে করছেন এর সাথে আওয়ামী লীগের পুনর্গঠন বা দলটির রাজনীতিতে ফেরার কোনো সম্পর্ক থাকতে পারে। বিশেষ করে ইউনূস সরকার আমলে যতবারই রিফাইন্ড আওয়ামী লীগের কথা শোনা গেছে ততবারই শিরীন শারমিনের নাম সামাজিক মাধ্যমের আলোচনায় শোনা যেত। নির্বাচনের পর নানা মহল থেকে আবার যখন আওয়ামী লীগের মাঠে ফেরা নিয়ে আলোচনা উঠে এসেছে, তখন শিরীন শারমিনের গ্রেপ্তারকে অনেকেই এর সাথে প্রাসঙ্গিক বলে মনে করছেন। কারণ অনেকেই মনে করেন শিরীন শারমিন চৌধুরী সজ্জন হিসেবে পরিচিত। 2009 সালে সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জাতীয় সংসদে আসেন তিনি। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে 2013 সালের 30 এপ্রিল বাংলাদেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর 2014 সালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর 6 আসন থেকে উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদে আসেন শিরীন শারমিন চৌধুরী। টানা 3টি সংসদে তিনি স্পিকার ছিলেন। আওয়ামী লীগের পুনর্গঠন ঠেকাতে সরকার শিরীন শারমিনকে আপাতত আইনি হেফাজতে পাঠিয়ে দিল এমন আলোচনা নানা মহলে আছে। কারণ যেভাবে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি মোটামুটি পরিষ্কার, পুলিশ রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এমনটি করেছে। আদালতে গ্রেপ্তার ও রিমান্ড আবেদনে ডিবি জানিয়েছে 2024 সালের 18 জুলাই কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে লালবাগের আজিমপুর সরকারি কলোনি এলাকায় ছাত্র জনতা মিছিল করছিলেন। এই সময় আন্দোলন দমনের উদ্দেশ্যে পুলিশ ও আওয়ামী লীগের অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আন্দোলনকারীদের উপর দেশীয় ও বিদেশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলিবর্ষণ করেন।
এই মামলায় শিরিন শারমিন চৌধুরী 3 নম্বর আসামি। এমন অভিযোগ দেখে খোদ আইনজীবীরাও অবাক হয়েছেন। একজন স্পিকার হুকুমের আসামি, যেখানে ইতিমধ্যে আদালতে হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি বিরোধী দল থাকার সময় গায়েবী মামলার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিল। সে বিএনপি এখন আবার গায়েবী ও সাজানো মামলায় সাবেক স্পিকারের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 20 মাস পর এসে কারাগারে পাঠালো। সেটির পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে। আবার অন্য একটি সূত্র বলছে শিরিন শারমিনকে যে মামলাটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে সেটি হত্যা মামলা নয়, হত্যা চেষ্টা মামলা। সূত্রটি মনে করছে শিরিন শারমিনকে এক ধরনের বন্দি জীবন থেকে বের করে আনতে এমন প্রক্রিয়ায় সরকার গেল কিনা সেখানেও রহস্য আছে। সে রহস্য আসলে কি তা জানার জন্য দেখতে হবে শিরিন শারমিন চৌধুরী জামিন পাচ্ছেন কিনা। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। গত 28শে জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি সাক্ষাৎকার ছাপা হয় বিখ্যাত টাইম ম্যাগাজিনে। সেখানে তিনি বলেছিলেন নীতিগতভাবে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। টাইম ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয় তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? সেই নিশ্চয়তা কি তারেক রহমান পেয়ে গেছেন, নাকি তার সেই সংখ্যা কেটে গেছে? এমন প্রশ্ন উঠেছে কারণ বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে খুশি করার জন্য রাজনৈতিক দল নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস দমন আইনের সংশোধনী এনে যে অধ্যাদেশ জারি করেছিলেন, সেই সমালোচিত ও নিন্দিত অধ্যাদেশটি পাশ করার জন্য সংসদের কাছে সুপারিশ করেছে সরকারি দল বিএনপি। যদি সেই সংখ্যা না কাটে তাহলে মাত্র 2 মাসের ব্যবধানে তারেক রহমানের ঘুরে যাওয়ার পেছনে, মানে অধ্যাদেশটি আইনের রূপ দেওয়ার পেছনে কি অন্য কোনো রহস্য আছে? প্রশ্ন হলো, ভোটের আগে সরকারের আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী যারা দল নিষিদ্ধের পক্ষে মত দিয়েছিলেন, যে দলটি আওয়ামী লীগের ভোটারদের কাছে ভোট চাইতে গিয়ে মুখে ফেনা তুলে ফেলেছিল, তারা কেন এখন নির্বাহী আদেশে দল নিষিদ্ধের অধ্যাদেশকে আইনে পরিণত করতে চাইছে, যেখানে অধ্যাদেশটি করাই হয়েছিল আওয়ামী লীগকে দমিয়ে রাখতে? বিশ্লেষকরা মনে করেন স্থানীয় সরকার নির্বাচন সহ ভবিষ্যতে অনেক নির্বাচন হবে, তার আগে আওয়ামী লীগকে কেন্দ্র করে বিএনপি এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে কেন, যেখানে তারা মাত্র 1.5 মাস আগেই আওয়ামী লীগের ভোটের জন্য মরিয়া হয়ে উঠেছিল। আবার নির্বাচনের আগে শক্তিশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষ থেকে দল নিষিদ্ধের এমন বিধানের বিরোধিতা করা হয়েছিল। বিশেষ করে ভারত, জাতিসংঘ, কমনওয়েলথের পক্ষ থেকে ব্যাপক উদ্বেগ জানানো হয়েছিল। 3 দিন পরে ভারত সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তার ঠিক আগে এমন খবর কি বার্তা দিচ্ছে? আবার ঢাকার রাজপথ থেকে শুরু করে বিদেশের কূটনৈতিক পাড়া সবখানি এখন একটাই প্রশ্ন, এই নিষিদ্ধের রাজনীতি কি বাংলাদেশে দীর্ঘস্থায়ী শান্তি আনবে, নাকি এটি এক নতুন প্রতিহিংসার চক্রের সূচনা মাত্র? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। মোহাম্মদ ইউনূস তার মিত্রদের দিয়ে যমুনার সামনে আন্দোলনের আয়োজন করেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, এমন অভিযোগ সামাজিক মাধ্যমে ভেসে বেড়ায়। গত বছরের 12 মে অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। তার আগের দিন সন্ত্রাস দমন আইনটি সংশোধন করে। আগে সন্ত্রাস দমন আইনে রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের কোনো বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার ওই আইনে 18-এর 2 নম্বর উপধারা যুক্ত করে, যেখানে রাজনৈতিক দলের অফলাইন ও অনলাইন কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করা হয়। তখন বিএনপির শীর্ষ নেতারা বলেছিলেন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তারা নয়। শুধু দলটির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানই নন, বিএনপির অনেক নেতাই গত 1 বছরে বহুবার বলেছেন তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে নন। যেমন গত বছরের 16 সেপ্টেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে সেটা তারা সমর্থন করেন না। নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা একটি ভয়ানক চর্চা, যেটি দেশে অরাজকতা সৃষ্টি করবে বলে তিনি সেদিন মন্তব্য করেছিলেন।
চলতি বছরের 26শে জানুয়ারি বর্তমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামানের একটি পথসভার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। ওই ভিডিওতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় থাকা সাবেক এই অ্যাটর্নি জেনারেল বিগত 2024 সালের আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধের রিট পিটিশন নিয়ে আদালতে নিজের অবস্থানের কারণ ব্যাখ্যা করেছিলেন। তিনি তখন দাবি করেছিলেন কোনো রাজনৈতিক আদর্শকে হত্যা করাকে তিনি সমর্থন করেন না বলেই তখন রিটের বিরোধিতা করেছিলেন। আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেছিলেন, সেদিন তিনি আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার রিটে হাইকোর্টে বাধা দিয়েছিলেন কারণ তারা আদর্শের রাজনীতিতে বিশ্বাস করেন। তারা কোনো আদর্শকে হত্যা করে রাজনীতি করতে চান না। কিন্তু এসব মন্তব্য বা ডায়লগ ছিল ভোটের আগে, কারণ তখন দরকার ছিল আওয়ামী লীগের ভোট ব্যাংক যে কোনো মূল্যে বিএনপিকে ভোট দিচ্ছে কি না সেটি নিশ্চিত করা। সারা দেশের অনেক জায়গার মতো গোপালগঞ্জে ভোট চাইতে গিয়ে বিএনপির এক নেতা তখন দাবি করেছিলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের মিছিলে বিএনপি কখনোই যায়নি। তবে সরকার গঠনের পর বিএনপি অন্তর্বর্তী সরকারের বহুল সমালোচিত সেই অধ্যাদেশটিকে আইনে পরিণত করার উদ্যোগ নিয়েছে। সুপারসনিক গতিতে মোহাম্মদ ইউনূসের সরকার 133টি অধ্যাদেশ জারি করেছিল। ত্রয়োদশ সংসদের প্রথম দিনে গত 13ই মার্চ সবগুলো অধ্যাদেশ সংসদে তোলা হয়। সেদিন গঠিত 14 সদস্যের বিশেষ কমিটি অধ্যাদেশগুলো যাচাই বাছাই করে। সংবিধানের 93 অনুচ্ছেদ অনুযায়ী অধ্যাদেশ সংসদে পাশ না হলে 30 দিন মানে 12ই এপ্রিলের পর তা কার্যকারিতা হারাবে। গত বৃহস্পতিবার বিশেষ কমিটি 98টি অধ্যাদেশ পরিবর্তন ছাড়াই আইনে পরিণত করতে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করেছে। 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল উত্থাপনের সুপারিশ করা হয়। 16টি অধ্যাদেশে এখনই উত্থাপন নয় এবং 4টি রহিত করে হেফাজতের সুপারিশ রয়েছে প্রতিবেদনে। যে 15টি অধ্যাদেশ সংশোধন করে বিল হিসেবে সংসদে উত্থাপনের সুপারিশ করা হয়েছে তার একটি হলো 2025 সালের 11ই মে জারি করা সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ। এই অধ্যাদেশ বলে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের 18 এবং 20 ধারা সংশোধন করে গত বছর আওয়ামী লীগ এবং দলটির সব সহযোগী ও অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনে 2024 সালের অক্টোবরে নিষিদ্ধ করা হয় ছাত্রলীগকে। গত বছরের 11ই মে রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক করে সন্ত্রাস বিরোধী আইনের 2টি ধারা সংশোধন করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়, কোনো ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কাজের জন্য জড়িত থাকলে নির্বাহী আদেশে সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে পারবে। একই দিনে সরকারের প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করেনি, তবে কার্যক্রম নিষিদ্ধ থাকায় অধ্যাদেশের 20 ধারা অনুযায়ী আওয়ামী লীগ মিছিল সভা সমাবেশ করতে পারবে না। দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ হবে, পোস্টার ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না এবং সংবাদ সম্মেলন করতে পারবে না দলটি। আইনে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠন এসব কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর কারাদণ্ড হতে পারে। তবে অধ্যাদেশে বলা হয়নি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ করলে কি শাস্তি হবে। ফলে এতদিন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করার শাস্তির বিধান ছিল না। অন্তর্বর্তী সরকার অধ্যাদেশগুলোর বিষয়ে মন্ত্রণালয়ের মতামত নিয়েছে সংসদের বিশেষ কমিটি। সন্ত্রাস বিরোধী অধ্যাদেশটি সংসদে পাশের সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ হত্যা কার্যক্রম পরিচালনা করলে সাজার বিধান নেই অধ্যাদেশে। সাজার বিধান যুক্ত করা যেতে পারে। অবশ্য কি ধরনের সাজার বিধান যুক্ত করা হবে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য জানতে পারেনি গণমাধ্যমগুলো। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, নিষিদ্ধ সংগঠনের জন্য আইনের 16 ধারা যেসব সাজার বিধান রয়েছে সেগুলি প্রযোজ্য হবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের জন্য। দর্শক খেয়াল করে দেখুন, গত বছরের 16ই সেপ্টেম্বর সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, দল নিষিদ্ধের রাজনীতি দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করবে। প্রশ্ন হলো, কেন বিএনপি এমন ইউটার্ন নিতে যাচ্ছে, বিশেষ করে বৈশ্বিক রাজনীতির এক জটিল সময়কালে?
যেখানে এভাবে দল নিষিদ্ধের বিরুদ্ধে শক্তিশালী দেশ ও সংস্থাগুলো তাদের অবস্থানের কথা আগেই জানিয়েছিল। যুক্তরাষ্ট্র, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ এবং জাতিসংঘ সবাই কোনো রাজনৈতিক দলকে পুরোপুরি নিষিদ্ধ করার বিপক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে পাঠানো এক চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছিল, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা এবং সংগঠনের অধিকারের উপর সবচেয়ে বড় আঘাত। জাতিসংঘ বারবার মনে করিয়ে দিয়েছে, সন্ত্রাস দমন আইনকে রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা এবং পররাষ্ট্র দপ্তর একাধিকবার বলেছে, দল নিষিদ্ধ করার পরিবর্তে কেবল অপরাধে লিপ্ত ব্যক্তিদের বিচার হওয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই অসম্মতি সত্ত্বেও বিএনপি কেন এই পথে হাঁটছে? আবার মাত্র 3 দিন পর ভারতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ভারতই প্রথম দেশ যারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানিয়েছিল। এই সফরের ঠিক আগে আওয়ামী লীগকে নিষিদ্ধের অধ্যাদেশ সংসদে তোলার সুপারিশ করার খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি দিল্লির জন্য একটি কড়া কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, যা দুই দেশের সম্পর্কের শীতলতাকে আরো বাড়িয়ে দিতে পারে। ভারত ঐতিহাসিকভাবে আওয়ামী লীগকে তাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে বিবেচনা করে। দিল্লির নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশে আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হয়ে গেলে সেখানে ভারত বিরোধী শক্তি এবং মৌলবাদী গোষ্ঠীর উত্থান ঘটবে। বিশেষ করে জামাত ইসলামের পুনরুত্থান এবং এনসিপির ভারত বিরোধী বক্তব্য ভারতকে বিচলিত করেছে। ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভাল এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা বারবার বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের কথা বলেছেন, যার অর্থ হলো আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এই সফরে গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুটি এই আলোচনার উপর এক গভীর ছায়া ফেলবে। ভারতের সাথে দর কষাকষির ক্ষেত্রে বিএনপি সরকার এই পদক্ষেপটিকে কি তাহলে একটি কূটনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে? এমন প্রশ্ন দেখা দিয়েছে বিশ্লেষকদের মনে। বিশ্লেষকরা মনে করেন, দল নিষিদ্ধের প্রভাব সম্পর্কে তারেক রহমান টাইম ম্যাগাজিনের কাছে যে শঙ্কার কথা বলেছিলেন, সেটি বাংলাদেশে অতীতেও দেখা গেছে। আবার বাংলাদেশের রাজনীতিতে দল নিষিদ্ধ করা যে কোনো কার্যকরী ফল বয়ে আনে না, সেটিও প্রমাণিত। 1971 সালে পাকিস্তান আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু সেই নিষেধাজ্ঞা শেষ পর্যন্ত একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। স্বাধীনতার পর 1974 সালে শেখ মুজিবুর রহমান সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একক দল বাকশাল গঠন করেছিলেন। জিয়াউর রহমান এবং এরশাদ সরকারের আমলেও বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ ছিল। এমনকি জামাত ইসলামীকেও একাধিকবার নিষিদ্ধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু প্রতিটি ক্ষেত্রে দেখা গেছে নিষেধাজ্ঞার ফলে দলগুলো আরো বেশি কৌশলী হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা উগ্রপন্থার দিকে ঝুঁকেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দল নিষিদ্ধ করার ফলে তাদের সাংগঠনিক কাঠামো ক্ষতিগ্রস্ত হলেও তাদের আদর্শ বা অনুসারীদের মন পরিবর্তন করা সম্ভব হয় না। বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত পরিচিত এবং বিপজ্জনক প্রবণতা হলো, যে কোনো সরকার যে কঠোর আইন পাশ করে, পরবর্তীতে সেই আইনটি তাদের বিরুদ্ধে বুমেরাং হয়ে ফিরে আসে। বিএনপি এখন আওয়ামী লীগকে দমনের জন্য যে সন্ত্রাস দমন আইন বা বিশেষ ট্রাইব্যুনাল ব্যবহার করার সুপারিশ করেছে, ভবিষ্যতে তারা নিজেরাই এর শিকার হতে পারে কিনা তা নিয়ে রাজনৈতিক মহলে গভীর সংশয় রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, শেষ পর্যন্ত এই অধ্যাদেশটি আইনে পরিণত হবে কি না তা এখনো পরিষ্কার নয়। এমনকি তার আগে যদি উচ্চ আদালতে রিটও হয়, তাহলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।